2011 সালে থাইল্যান্ড, লাওস ও ভিয়েতনাম সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে ড্রাগসের বিজনেসের এক বড়সড় গ্যাংয়ের আবির্ভাব হয়, যারা সরকারের নাকের নিচে দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় ড্রাগস ছড়িয়ে দিতে থাকে, যা ভিতর ভিতর ওই দেশগুলিকে একেবারে দুর্বল করে তোলে। ড্রাগসের এই বেআইনি ব্যবসার কারণে বিরক্ত হয়ে বেশ কয়েকটি দেশ তাদের নিজেদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করে স্পেশাল টাস্ক ফোর্সের গঠন করে, যাদের মিশন দেওয়া হয় ওই গ্যাং ও ড্রাগস ডিলারদের পুরোপুরি খতম করে দেওয়ার জন্য। এবং শুরু হয় ড্রাগস ডিলার ও স্পেশাল কমান্ডো টাস্ক ফোর্সের মধ্যে ভয়ানক এক যুদ্ধ। তবে ওই গ্যাং অবশেষে এক ভুল করে বসে, যা তাদের সবথেকে বড় ভুল হয়ে দাঁড়ায়। তো কি ছিল তাদের সবথেকে বড় ভুল? কারা জিতবে এই যুদ্ধে? জানতে হলে দেখে নিন আজকের মুভির এক্সপ্লেনেশন। আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি 2016 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন ক্রাইম থ্রিলার মুভি অপারেশন মেকং। মুভির শুরুতেই চায়নায় একটি মেয়েকে ড্রাগসের নেশা করতে দেখা যায়। এইভাবেই বর্তমানে চায়নাতে ড্রাগস মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। ভিতর ভিতর চায়নাকে যা অনেকটাই দুর্বল করে তুলেছে, কারণ ছোট বাচ্চা থেকে শুরু করে সকলেই ড্রাগসের নেশায় নিজের ভবিষ্যৎ নষ্ট করছে। আর এই সকল ড্রাগস চায়না সহ এশিয়ার আরও নানান দেশে, থাইল্যান্ড, মায়ানমার ও লাওস দেশের বর্ডারের মাধ্যমে সাপ্লাই করা হয়, যে জায়গাটিকে সাধারণত গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয়। এবং এই জায়গাটিতে ড্রাগ ডিলার ও গ্যাংস্টারদের রাজত্ব। তাদের রুখতে দেশের সরকার পর্যন্ত অপারক, কারণ ড্রাগস ডিলাররা সাধারণত 4100 কিলোমিটার বিস্তৃত মেকং নদীর মাধ্যমে এই ড্রাগসের বিজনেস করে থাকে, যা সরাসরি চায়না থেকে শুরু করে সাউথ ইস্ট এশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এই নদীর ছোট্ট একটি শাখা পাহাড় এবং জঙ্গলের মাঝামাঝি দিয়ে চায়নার সাথে যুক্ত, যাকে বলা হয় হেল গেট অব দ্য সাউথ, মানে দক্ষিণের জাহান্নুমের দরজা। এবং এর আশেপাশের জঙ্গলকেই মাদক ব্যবসায়ী ও ডাকাতরা তাদের আড্ডা বানিয়ে রেখেছে। সেই নদী পার হবার মতো সাহস দেখানো মানেই মৃত্যুকে ডেকে আনা। তবে 2011 সালে চায়নার কিছু মালবাহী জাহাজ 13 জন সদস্য সহ সেখান দিয়ে থাইল্যান্ডে যাওয়ার সময় সেই ভয়ানক জায়গাতে এসে পৌঁছায়, মানে হলো হেল গেট অব দ্য সাউথে। এবং এখানেই অদ্ভুতভাবে তাদেরকে কেউ মেরে ফেলে। কিছুদিন পর থাইল্যান্ডের একটি নদীতে ওই 13 জন চাইনিজ মানুষের মৃতদেহ হঠাৎই ভেসে ওঠে, যা প্রথমে স্থানীয় মানুষের চোখে পড়লে থাইল্যান্ড পুলিশ পরে সেই মৃতদেহগুলিকে উদ্ধার করে। এরপর তদন্তে থাইল্যান্ড পুলিশ তাদের সেই জাহাজ থেকে প্রচুর পরিমাণে ড্রাগস উদ্ধার করে, যার ফলে ওই 13 জন চাইনিজ ব্যবসায়ীদের উপর ড্রাগস পাচারের অপবাদ লাগানো হয়, যা চাইনিজ সরকারের উপর সরাসরি চাপ সৃষ্টি করে। তবে চাইনিজ পুলিশের রিপোর্ট অনুযায়ী তারা সকলেই মাছের ব্যবসায়ী ছিল, যারা চায়না থেকে সরাসরি থাইল্যান্ডে মাছের ব্যবসা করত, যার ফলে এই ঘটনার পর চাইনিজ সরকার নড়ে চড়ে বসে। আচ্ছা, গল্পের এই পর্যায়ে আমরা একটা অ্যাপ সম্পর্কে জেনে নিই। অনেকদিন ধরে গেম খেলছেন, কিন্তু এতে আসলে কি লাভ হচ্ছে? যদি বলি গেম খেলে আপনি আপনার ব্যাংক ব্যালেন্সও বাড়াতে পারেন। শুনতে অবাক লাগলেও সত্যি, বেটজিলি অ্যাপের মাধ্যমে এটা সম্ভব। বাংলাদেশের জনপ্রিয় এবং বিশ্বস্ত বেটজিলি আপনাকে দিচ্ছে বিশেষ সুযোগ। অ্যাপে রেজিস্টার করে অ্যাকাউন্ট ভেরিফাই করলেই পাচ্ছেন জিলিতে 20টি ফ্রি স্পিন। অ্যাপটি ডাউনলোডের সাথে সাথেই আপনি পাবেন 200 ফ্রি। পাশাপাশি টেবিল গেমে থাকছে 15% আনলিমিটেড সাপ্তাহিক ক্যাশব্যাক। এছাড়া যদি আপনি 1000 টাকা ডিপোজিট করেন, তবে অতিরিক্ত পাবেন 1500 টাকা ফ্রি। প্রতি রেফারে আপনি আনলিমিটেড 1000 আয় করতে পারবেন। এবং ফেসবুকে রিভিউ দিলে পাবেন ফ্রি 150। আপনার জন্মদিনে পাচ্ছেন বিশেষ বোনাস 5000। এছাড়াও অ্যাফিলিয়েট হিসেবে আপনি 50% কমিশনের মাধ্যমে আয় করার সুযোগ পাবেন। ডিপোজিট এবং উইথড্রলের জন্য বাংলাদেশের বিকাশ, নগদ, রকেট, উপায় এবং ভারতে ফোনপে, গুগল পে, ইউপিআই এর মাধ্যমে লেনদেন করা যাবে। তাই এই দুর্দান্ত বোনাসগুলি উপভোগ করতে পিন করা কমেন্ট থেকে এখনই বেটজিলি অ্যাপে বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন এবং আপনার উপার্জনের যাত্রা শুরু করুন। তবে হ্যাঁ, টাকা পয়সা লেনদেনের এইসব বিষয়ে প্রথমে ভালোভাবে জেনে বুঝে তারপর নিজ দায়িত্বে ইনভেস্ট করুন। তো চলুন আবারও মূল গল্পে ফিরে আসা যাক। তারা এর তদন্ত শুরু করে দেয়। তদন্তের দায়িত্ব দেওয়া হয় চাইনিজ স্পেশাল টাস্ক ফোর্স কমান্ডো অফিসার গাও গ্যাং এবং তার টিমকে। এর আগেও তারা এই রকম জটিল মিশন সম্পূর্ণ করেছে। তাই চাইনিজ জেনারেল ইউপিন তার সাথে দেখা করে তাকে সকল তথ্য দিয়ে এই মিশন শুরু করতে বলে। তার টিম তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় এবং অত্যাধুনিক ডিভাইসের মাধ্যমে ভালোভাবে পর্যবেক্ষণ করার পর জানতে পারে নদীর এক প্রান্ত থেকে তাদের উপর গুলি চালানো হয় এবং জাহাজের মধ্যে সকলকে একত্রিত করে হত্যা করে এই নদীতেই ফেলে দেওয়া হয়। এর মানে এর সাথে কোনো গ্যাং বা ড্রাগস ডিলাররাই জড়িত আছে।
কমান্ডো অফিসার গাও গ্যাং তার এক গুপ্তচর ফ্যাংজাওকে থাইল্যান্ডে তদন্তে পাঠিয়ে দেয়। সেখানে সে তদন্ত চালিয়ে এই সব কিছুর পিছনে অভিযুক্ত এক ব্যক্তির সন্ধান পায় এবং তার পিছু নেয় সে ট্রেনে করে কোথাও পালাচ্ছিল। তবে সেই ট্রেনে এক অজ্ঞাত গ্যাং তাকে মারার জন্য আসে, যাতে এই কেসের কোনো রকম প্রমাণ বেঁচে না থাকে। সেই ব্যক্তি তাদেরকে দেখে পালানোর চেষ্টা করলেও তাকে তারা ধরে ফেলে। ফিংজাও তাদের পিছু নিতে শুরু করে এবং ট্রাফিকে গিয়ে আটকে পড়ে তারা। তাদের সামনেই পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল। ফিং চালাকি করে তাদের গাড়িকে ধাক্কা দিয়ে পুলিশের সাথে ওই গ্যাংয়ের গোলমাল বাঁধিয়ে দিয়ে এই সুযোগে ওই ব্যক্তিকে ধরে নিয়ে যায়। ফিং তাকে একটি গোপন জায়গায় নিয়ে গিয়ে তার উপর টর্চার চালায় এবং এই সকল কিছুর পিছনে কে রয়েছে সেটা জানতে চায়। তবে কোনো রকমে সেই ব্যক্তি মুখ খুলতে না চাইলে ফিং তার পায়ের শিরা কেটে তাকে মেরে ফেলার হুমকি দেয়, যার ফলে অবশেষে সে সবকিছু বলে দেয়। এই সব কিছুর পিছনে রয়েছে অনমার গ্যাং, যার লিডার হলো অনমার। সে বর্তমানে গোল্ডেন ট্রায়াঙ্গেলের আশেপাশের দেশগুলিতে ড্রাগসের বিজনেস চালিয়ে যাচ্ছে। তার টাকার পরিমাণ এতটাই সে ছোটখাটো একটি দেশ খুব সহজেই চালাতে পারবে। তবে অনমার খুবই বদমেজাজি এবং নেশাখোর ব্যক্তি। ড্রাগস ছাড়া সে একটি মিনিটও থাকতে পারে না। আর শুধু সে নয়, তার গ্যাংয়ের সকল সদস্যরাই নেশাখোর। তার গ্যাং সেখানকার ছোট ছোট জনগোষ্ঠীর উপর অত্যাচার করে এবং তাদের বাচ্চাদের ড্রাগসের নেশা ধরিয়ে তাদেরকেও তাদের গ্যাংয়ে যুক্ত করে নেয়। আর যে তাদের কথা শুনতে রাজি হয় না তাদেরকে খুবই নির্মমভাবে হত্যা করে দেয় সে। এইভাবেই সে ওই নদীর আশেপাশের জঙ্গলে বড়সড় ড্রাগসের সাম্রাজ্য গড়ে তুলেছে। এই সকল কিছু শোনার পর ফিং চায়নাতে এই খবর পাঠিয়ে দেয়, যার ফলে চায়না সরকার তার সাম্রাজ্য পুরোপুরি ধূলিসাৎ করে দেওয়ার জন্য থাইল্যান্ড, মায়ানমার, লাওস দেশের সাথে যৌথভাবে এই মিশন সম্পূর্ণ করার একটি চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী চাইনিজ এজেন্ট এবং স্পেশাল কমান্ডো ফোর্স তিনটি দেশের সাথে যুক্ত হয়ে তাদের মিশন শুরু করে দেয়। একে একে তারা অনমারের সকল ড্রাগসের কারখানাগুলিতে আক্রমণ চালায় এবং সেখান থেকে অনমারের লোকেদের গ্রেপ্তার করার পর কারখানাগুলিকে নষ্ট করতে থাকে। তবে এর পরেও অনমারের কোনো রকম ঠিকানা তারা খুঁজে পায় না, কারণ অনমার থাইল্যান্ডের জঙ্গলে কোথাও গা ঢাকা দিয়ে বসে রয়েছে। তবে চারটি দেশ মিলে যে তাকে তন্ন তন্ন হয়ে খুঁজছে সেই খবর তাকে অনেকটাই রাগিয়ে তোলে। অন্যদিকে গাও গ্যাং থাইল্যান্ডে পৌঁছায় এবং সেই গুপ্তচর ফিং জাওয়ের সাথে দেখা করে। সে স্থানীয় কিছু জনগোষ্ঠীর করুণ পরিস্থিতি তাকে দেখায়। খুবই খারাপ অবস্থায় তারা বসবাস করছে। অনেক আগে অনমার গ্যাংয়ের সদস্যরা তাদেরকে দিয়ে জোর করে আফিমের চাষ করাতো এবং যারা তাদের কথা মানত না তাদের সারা জীবনের মতো সে বিকলাঙ্গ বানিয়ে দিত। তবে বর্তমানে এই স্থানটি থাইল্যান্ড প্রশাসনের অধীনে রয়েছে, তাই এই জায়গাটা এখন খুবই শান্ত। কিন্তু গোল্ডেন ট্রায়াঙ্গেলকে অনমার এখনও তার অপরাধের ঘাঁটি বানিয়ে রেখেছে, যা পরিচালনা করে অনমারের খুবই কাছের কিছু সদস্য। আংশা, যে অনমারের অপারেশন কমান্ডার, লুটপাট এবং অপহরণ করা হলো তার কাজ। ইয়াটা ব্যবসা এবং লেনদেনের দিকটা দেখে। সানজির কাজ হলো ট্রান্সপোর্ট এবং টাকা পয়সার হেরফের করা, এবং পিসম হলো তার বিজনেস পার্টনার। এই চারজনই অনমার গ্যাংয়ের প্রধান সদস্য। তবে এদের মধ্যে নাতু হলো অনমারের সবথেকে বড় ছেলে। আর অনমারকে যদি খুঁজে পেতে হয় তাহলে একে একে তার গ্যাংয়ের সদস্যদের আগে মারতে হবে। কিন্তু এটা খুব একটা সহজ কাজ নয়, কারণ গোল্ডেন ট্রায়াঙ্গেলের এই জায়গাটি মায়ানমার, লাওস ও থাইল্যান্ডের মিলনস্থলে অবস্থিত, মানে নোম্যান্স ল্যান্ড, যেখানে অপরাধ করা একেবারেই জলভাত। না সেখানে ঠিকঠাক আইন আছে, না প্রশাসন, এবং এর আশেপাশের কোনো পাহাড়েই অনমার লুকিয়ে আছে। তবে ফিং খবর পেয়েছে এই এলাকার একটি জায়গায় অনমার গ্যাংয়ের এক সদস্যকে আটক করে রাখা হয়েছে, কারণ অনমারের ধারণা সে লুকিয়ে সকল খবর পুলিশকে দিচ্ছে। আর তাকে যদি একবার হাতে পাওয়া যায় তাহলে অনমার এবং তার পুরো গ্যাংকে খতম করে দেওয়া যাবে। তবে সেই এলাকায় অনমারের সদস্যরা ঘাঁটি গেড়ে বসে আছে, সেখানে শুধু অনমারের কথাই চলে। তাই তাদের সঠিক প্ল্যান করে এই মিশন সম্পূর্ণ করতে হবে। তারা সেখানে সাধারণ স্থানীয় বাসিন্দা সেজে প্রবেশ করবে, যাতে তাদের ওপর সন্দেহ না হয়। এই পরিকল্পনা করে তারা দুটো টিমে বিভক্ত হয়ে যায়। একটি হলো রেস্কিউ টিম, যারা বাইরে ব্যাকআপ দেওয়ার জন্য অপেক্ষা করে, এবং অন্যটি তাদের ওই আস্তানায় প্রবেশ করে। সেই আস্তানায় প্রবেশ করতে স্থানীয় এক বাসিন্দা টাকার বিনিময়ে তাদেরকে সাহায্য করে। গাও গ্যাং ভিতরে ঢুকে সেই টর্চার রুমে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে সে ছিলই না, যার ফলে তাদের এক পোষা কুকুর বিঙ্গোকে গাও গ্যাং ডেকে পাঠায়। ওই ব্যক্তির রক্তের গন্ধে গাও গ্যাংকে পথ দেখিয়ে নিয়ে যায় বিঙ্গো।
অবশেষে বিঙ্গোর ঘ্রাণশক্তির সাহায্যে লোকটিকে খুঁজে পায় সে। তখনও তার উপর নির্যাতন করা হচ্ছিল। গাওগ্যাং টিমকে ড্রোনের মাধ্যমে আশেপাশের সিগন্যাল ব্লক করে দিতে বলে, যাতে তার আক্রমণের সময় কেউই যাতে ওয়াকিটকির মাধ্যমে যোগাযোগ করতে না পারে। এবং এরপর সে একে একে ভিতরে সকল লোকেদের মেরে ওই ব্যক্তিকে ছাড়িয়ে নেয়। কিন্তু সেখানে আরও অনমারের লোকজন চলে আসে। এছাড়াও বাইরে অনমারের প্রধান সদস্য আংসা তার দলবল নিয়ে এসে পৌঁছায়। কমান্ডো অফিসার গাওগ্যাং বিঙ্গোর সাহায্যে কোনো মতে সেখান থেকে বেঁচে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই সেখানে আরও লোক পৌঁছাতেই অনমারের লোকেদের সাথে তাদের হাতাপাই শুরু হয়ে যায়। গাওগ্যাং ড্রোনের মাধ্যমে এখান থেকে বেরোনোর অন্য কোনো পথ তার টিমকে বার করতে বলে। তারা দেখে ছাদের ওপর থেকে পালানোর একটি পথ রয়েছে। তারা সকলেই ছাদের উপরে উঠে আসে। তবে অনমারের লোকজন পশুর মতো তাদেরকে মারার চেষ্টা করে। ইতিমধ্যে ভিতরে হইচই সৃষ্টি হলে সকলেই বাইরের দিকে পালিয়ে আসে, যেটা দেখে আংসা বুঝতে পারে নিশ্চয়ই কোনো সমস্যার সৃষ্টি হয়েছে। সে তার লোকজনদের তৈরি হতে বলে। ওদিকে ক্যাপ্টেন বিঙ্গোকে পুনরায় ফিরে যাওয়ার আদেশ দিতেই সে তার টিমের কাছে ফিরে যায়। এরপর গাওগ্যাং এবং বাকিরা ছাদ বেয়ে নিচের দিকে পালিয়ে আসে এবং তাদের ব্যাকআপ টিমকে আক্রমণ করার আদেশ দেয়। তারা একে একে অনমারের লোকেদের মারতে শুরু করে। কোনো রকমে গাওগ্যাং ওই ব্যক্তিকে নিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। তবে আংসা তার পিছু নেয়। রাস্তায় একের পর এক সে তাদের গাড়ি লক্ষ্য করে আরপিজি মিসাইল লঞ্চ করতে থাকে, যার ফলে এক পর্যায়ে একটি মিসাইল তাদের গাড়িতে হিট করাতে গাড়িটি উল্টে যায়। এই ফাঁকে আংসা ওই ব্যক্তিকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। হাতের কাছে ভালো একটি প্রমাণ থাকাতেও গাওগ্যাং তাকে হারিয়ে ফেলে। তবে এবার গাওগ্যাংয়ের সেই গুপ্তচর এবং সেই স্থানীয় ব্যক্তির উপর অনমারের লোকজনরা আক্রমণ চালায়। সেই স্থানীয় ব্যক্তি এখান থেকে কোথাও পালাচ্ছিল। তবে অনমারের লোকজন ট্রেন স্টেশনে তাদেরকে মারার চেষ্টা করে, কিন্তু একেবারে সঠিক সময়ে গাওগ্যাং এবং ফাংজাও তাদেরকে বাঁচিয়ে নেয়। ফ্যাং ছিল একেবারে বহুরূপী মানুষ। খুব সহজেই সে তার রূপ পরিবর্তন করে অনমারের লোকেদের বোকা বানিয়ে দেয়। পরদিন সকালে জেনারেল ইউপিন তাদের সাথে দেখা করে। জেনারেল তাদেরকে জানায় অনমারকে ধরতে হলে এই ছোটখাটো টোপে কোনো রকম কাজ হবে না, তাদের কোনো বড়সড় চাল চালতে হবে। আর বড় চালটি হলো থাইল্যান্ডের মার্কেটে অনমারের হয়ে যারা ড্রাগসের ডিল করে থাকে তাদের মাধ্যমে অনমারের কাজ পর্যন্ত পৌঁছানো। তাই সর্বপ্রথম তারা দান নামে একজনকে পাকড়াও করে এবং তাকে দিয়ে অনমারের গ্যাংয়ের সদস্য পিয়ারকে কল করে। পিয়ারই হলো সেই ব্যক্তি যে অনমারের কাছ থেকে ড্রাগস নিয়ে দানের মাধ্যমে পুরো মার্কেটে ছড়িয়ে দেয়। সে পিয়ারকে জানায় থাইল্যান্ডে চায়না থেকে বিখ্যাত এক বিজনেসম্যান এসেছে যে বেশ মোটা টাকার ড্রাগসের ডিল করতে চায় এবং এই ডিল যেন সে নিজে করে, তার জন্য সে মোটা টাকার কমিশনও পাবে। আর এই ডিল ঠিক করে দেওয়ার জন্য আজ সন্ধ্যায় জাওকি নামে একজন ব্যক্তি তার সাথে দেখা করবে। তবে সেই ব্যক্তি এবং ওই বিজনেসম্যান আর কেউ নয়, গাওগ্যাং এবং ফ্যাংজাও। ফ্যাংজাও পিয়ারের সাথে দেখা করে তার সাথে বেশ ভাব জমিয়ে নেয় এবং তাকে মিস্টার চিয়াংয়ের ছদ্মবেশে গাওগ্যাংয়ের সাথে দেখা করিয়ে দেয়। গাওগ্যাং তার সামনে এমন ভান করে সে এক মিলিনিয়র ব্যক্তি, মানে প্রচুর টাকার মালিক সে, এবং নানান দেশে তার অনেক ক্যাসিনো রয়েছে। কথায় কথায় ফ্যাং পিয়ারের সাথে মিস্টার চিয়ান মানে ছদ্মবেশী গাওগ্যাংয়ের পরিচয় করিয়ে দেয় এবং তাকে কোটি কোটি টাকা ড্রাগসের ডিলের অফার দেয়। সে প্রায় 6 টন ড্রাগস চেয়ে বসে, যা শুনে তো একেবারে পিয়ারের মাথায় ঘুরে যায়, কারণ এত টাকার ডিল এখনো পর্যন্ত তাদের সাথে কেউই করেনি। তাই সে আর লোভ সামলাতে না পেরে অনমারের ডিলারদের সাথে কথা বলে সন্ধ্যায় অনমারের প্রিয় একজন গ্যাং মেম্বার জিটপংয়ের সাথে গাওগ্যাংয়ের দেখা করিয়ে দেয়। তবে এই ক্লাবে ফ্যাংজাও উপস্থিত ছিল। জিটপংকে দেখে সে অবাক হয়ে যায়, তার দিকে রাগের নজরে সে দেখতে থাকে। তবে জিটপং তাকে চিনতেই পারে না, কারণ সে ছদ্মবেশে ছিল। আসলে তাদের মধ্যে এক শত্রুতার সম্পর্ক রয়েছে। গল্পের শুরুতেই আমরা চায়নাতে যে মেয়েটিকে ড্রাগসের নেশা করতে দেখেছিলাম, আসলে সে ছিল ফ্যাংজাওয়ের গার্লফ্রেন্ড। সে খুবই ভালো ডান্সার ছিল। আজ থেকে 5 বছর আগে জিটপং চায়নাতে ড্রাগসের ব্যবসা করত। তখন ফ্যাংজাওকে তাকে ধরার মিশন দেওয়া হয়, যার ফলে জিটপং তার গার্লফ্রেন্ডকে ড্রাগসের নেশা ধরিয়ে তার বিরুদ্ধে সকল প্রমাণ ফ্যাংজাওয়ের কম্পিউটার থেকে নষ্ট করে দিতে বলে। তবে এই কাজ না করাতে তার ওপর মানসিক চাপ সৃষ্টি করে সে, এবং একদিন ফ্যাংজাও ও জিটপংয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এই হাতাহাতিতে ফ্যাংয়ের বন্দুকটি নিচে পড়ে গেলে সেটি দিয়ে তার গার্লফ্রেন্ড নিজেই নিজের প্রাণ নিয়ে নেয়।
এবং এরপর থেকেই আজ পর্যন্ত ফ্যাংজাও তাকে তন্ন তন্ন হয়ে খুঁজে বেড়াচ্ছে, কারণ তার পর থেকেই জিটপং থাইল্যান্ডের গোল্ডেন ট্রায়াঙ্গেলে কোথাও লুকিয়েছিল। তো যাই হোক, ফ্যাংজাও এই সব কিছু ভুলে মিশনে মন দেয়, কারণ তাদের কাছে এখন অনমারকে ধরা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তার এই সামান্য চেলা জিটপংকে সে যখন তখন মারতে পারবে। অবশেষে তাদের পরিকল্পনা মতোই কাজ হয়। তাদের বিছানো ফাঁদে অবশেষে অনমার পা দেয়। পরের দিন একটি শপিং মলে তাদের ডিল ফাইনাল হয়। পুরো শপিং মলে আগে থেকেই গাওগ্যাং তার কমান্ডোদের ছদ্মবেশে ছড়িয়ে দেয়। এদিকে শহরের একটি ব্রিজের নিচে তারা টাকার সাথে ট্র্যাকার ফিট করে অনমার গ্যাংয়ের সদস্যদের হাতে তুলে দেয়। ওদিকে শপিং মলে গাওগ্যাংয়ের কমান্ডো টিম একে একে অনমারের গ্যাংয়ের প্রধান সদস্যদের খুঁজে বার করে ফেলে। তবে এখানেই একটা বড় ভুল হয়ে যায়। তাদের দেওয়া সেই ট্র্যাকার লাগানো টাকা যখন অনমারের পার্টনার পিসম নিয়ে যাচ্ছিল, তখন তাদের গাড়ির পিছু করছিল একজন কমান্ডো। কিন্তু কোনোভাবে পিসম তা টের পেয়ে যায়, যার ফলে টাকা ভর্তি ব্যাগটিকে তারা রাস্তার উপরে ফেলে দেয় এবং একটি গলিতে আড়ালে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওই কমান্ডো রাস্তার উপরে শুধু টাকার ব্যাগ পড়ে থাকতে দেখে, যেটা আড়াল থেকে পিসম লক্ষ্য করে। দ্রুত সে শপিং মলে গ্যাংয়ের সকল সদস্যদের সেখান থেকে পালিয়ে আসতে বলে, কারণ চারিদিক থেকে তাদেরকে পুলিশ ঘিরে ফেলেছে। ওদিকে গাও গ্যাংকেও তার টিম জানিয়ে দেয় তাদের আসল রূপ গ্যাংয়ের সদস্যরা জেনে গেছে। তখনই শুরু হয় একে অপরের মধ্যে গোলাগুলি। তাদের লক্ষ্য ছিল গ্যাংয়ের প্রধান সদস্যদের হাতে নাতে ধরা, যাদের সাহায্যেই একমাত্র অনমারের কাছ পর্যন্ত পৌঁছানো সম্ভব। তবে এই গুলির লড়াইয়ে শপিং মলে মানুষজনের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। দুই পক্ষের গোলাগুলিতে দুইজন পুলিশ এবং বেশ কিছু গ্যাংয়ের সদস্যরা মারা যায়। শপিং মলের চারিদিকে হুড়োহুড়ির মধ্যে অনমারের বড় ছেলে নাতু সেখান থেকে একটি গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। তবে সময় মতো তাদের সেই পোষা কুকুর বিঙ্গো এক লাফে গাড়ির ভিতরে ঢুকে নাতুকে কামড়ে দেয়। সে সরাসরি গাড়িটিকে ধাক্কা মেরে বসে, যার ফলে অবশেষে বেশ কিছু গ্যাং মেম্বারকে তারা আটক করতে পারে। তবে এখনও তো পুকুরের সব থেকে বড় মাছটা অধরা ছিল, মানে অনমারকে তাদেরকে যেভাবেই হোক ধরতেই হবে। তাই তারা তার বড় ছেলে নাথুর উপর টর্চার করা শুরু করে দেয়। নাথুকে তারা হেলিকপ্টারের সাথে ঝুলিয়ে জঙ্গলের উপর দিয়ে ঘোরাতে থাকে, যার ফলে শেষমেশ সবকিছু সে সত্যি বলে দেয়, মানে জঙ্গলের কোন কোন লোকেশনে অনমার তার আড্ডা বানিয়ে রেখেছে। ইতিমধ্যে পিসম ও গ্যাংয়ের সদস্যরা খালি হাতে তার কাছে ফিরে আসতেই অনমার তাদের উপর প্রচণ্ড রেগে যায়। তার ছেলে যে পুলিশের হাতে ধরা পড়েছে তাতে তার কোনো দুঃখ নেই, তার সব থেকে বড় দুঃখ হলো সকল টাকা তার হাতছাড়া হয়ে গেল। যার ফলে অনমার রেগে গিয়ে তার বিজনেসের সব থেকে বড় পার্টনার পিসমকে গুলি করতে যায় এবং এখান থেকেই তাদের গ্যাংয়ের মধ্যে মতবিরোধ তৈরি হয়ে যায়। পিসম অনমারকে মেরে এই পুরো সাম্রাজ্য একা মালিক হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। অন্যদিকে জিটপং কোনো রকমে পুলিশের চোখে ফাঁকি দিয়ে নাতুকে নিয়ে একটি গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। ফিংজাও ও গাও গ্যাং তাদের পিছু নিয়ে এক জায়গায় নাথুকে তারা ধরে ফেলে। তবে জিটপং সেখান থেকে পালাতে গেলে ফিংজাও তাকে গুলি করে হত্যা করে দেয় এবং অবশেষে সে তার গার্লফ্রেন্ডের মৃত্যুর বদলা নিয়ে নেয়, যার জন্য সে প্রায় 5 বছর অপেক্ষা করে আছে। এদিকে চায়না, থাইল্যান্ড, লাওস ও মায়ানমারের যৌথ যে কমান্ড সেন্টার ছিল, যেখান থেকে ইউপিং তার মিশন পরিচালনা করছিল, অনমার তার ছোট্ট 2 জন যোদ্ধাকে ড্রাগসের নেশা করিয়ে তাদের দিয়ে বম পাঠিয়ে দেয়। তারা খুবই চালাকির সাথে সিকিউরিটিদের চোখের আড়ালে বম নিয়ে কমান্ড সেন্টারে ঢুকে পড়ে এবং বমটিকে নিচে ফেলে দিয়ে ব্যাগ থেকে বন্দুক বার করে একে একে সেখানকার সকল অফিসারদের উপর গুলি চালাতে শুরু করে। সেই সময় বাইরে থেকে একজন বোমটিকে ব্লাস্ট করিয়ে দেয়, যার ফলে পুরো কমান্ড সেন্টারটি নিমেষের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। অনমারের এই আক্রমণে অনেক অফিসারই মারা যায় এবং জেনারেল ইউপিং খুবই খারাপভাবে আহত হয়ে যায়। তবে তাদের কাছে এখন অনমারের আড্ডার লোকেশন আছে, তাই তারা দেরি না করে তৈরি হয়ে 3টি হেলিকপ্টার করে সেই লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অফিসার গাওগ্যাং তাদেরকে বুঝিয়ে দেয় তাদের উদ্দেশ্য হলো প্রধান রাঘব বোয়ালগুলিকে জীবন্ত ধরা, আর যতক্ষণ না প্রয়োজন মনে হবে ততক্ষণ তারা কারোর উপরেই গুলি চালাবে না। এরপর তাদের হেলিকপ্টার অনেকটা পথ অতিক্রম করে গোল্ডেন ট্রায়াঙ্গেলের একেবারে গভীর জঙ্গলের মধ্যে তাদেরকে ল্যান্ড করিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। সেখান থেকে পায়ে হেঁটে তারা অনমারের আড্ডা পর্যন্ত পৌঁছে যায়। একটি ছোট্ট ক্যামেরাওয়ালা রোবটের মাধ্যমে প্রথমে জায়গাটিকে তারা ভালোভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে। এরপর তারা বিঙ্গোকে দিয়ে একটি বোম পজিশন মতো জায়গায় রেখে দেয়।
তারা দেখে চারিদিকে অনমারের লোকজন একেবারে আনন্দের সাথে বেশ নেশা করছে। এই সুযোগেই তারা বেশ কয়েকটি টিমে বিভক্ত হয়ে চারিদিক থেকে পজিশন নিতে শুরু করে এবং একে একে কোনো রকম আওয়াজ না করে তাদেরকে জাহান্নুমে পাঠাতে থাকে। তবে এরই মধ্যে আমরা অনমারের সেই পার্টনার পিসমকে দেখি। সে আবার তার টিম নিয়ে এখানে হাজির, কারণ সে অনমারকে মারতে চায়। কোনো মতে যদি অনমার প্রশাসনের হাতে চলে যায় তাহলে সে তাদের সকল গোপন আস্তানার খবর পুলিশকে জানিয়ে দেবে। কিন্তু কমান্ডোদের সেখানে দেখে সে একটি আড়ালেই দাঁড়িয়ে সঠিক সময়ের অপেক্ষায় থাকে। এদিকে কমান্ডোরা অনমার গ্যাংয়ের প্রধান সদস্যদের সেখানে একসাথেই পেয়ে যায়। তবে তাদের মিশনে জল ঢেলে দেয় পিসম। সে গুলি চালিয়ে কমান্ডো ও অনমারের গ্যাংয়ের মধ্যে লড়াই বাঁধিয়ে দেয়। গুলির আওয়াজে গ্যাংয়ের সদস্যরা বন্দুক নিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং শুরু হয় কমান্ডো ও গ্যাংয়ের মধ্যে ভয়ানক গোলাগুলি। এই লড়াইয়ে বেশ কিছু কমান্ডো বাহিনী ও গ্যাংয়ের অনেক সদস্যরা মারা যায়। তবে গ্যাংয়ের সদস্যরা কোনো মতেই হার মানতে রাজি ছিল না। তারা একের পর এক আসতেই থাকে এবং কমান্ডোদের উপর আক্রমণ চালিয়ে যায়। অনমারও এক বিশাল মেশিনগান দিয়ে কমান্ডোদের উপর গুলি চালাতে থাকে, যার ফলে সুযোগ বুঝে কমান্ডোরা সেই বোমটিকে বিস্ফোরণ ঘটিয়ে দেয়। তবে গ্যাংয়ের সদস্যদের কোনোভাবেই দমিয়ে রাখা যাচ্ছিল না। তারা আরপিজি মিসাইল ও গ্রেনেডের বিস্ফোরণ ঘটাতে থাকে, যাতে আরও কিছুজন কমান্ডো আহত হয়ে যায়। এই সুযোগে অনমার এবং তার কিছু সদস্য তাদের এই গোপন আড্ডার নিচের একটি সুড়ঙ্গ দিয়ে পালাতে থাকে। গাওগাং এবং দুইজন কমান্ডো সেই সুড়ঙ্গ দিয়ে তাদের পিছু নেয় এবং একজনকে তারা ধরেও ফেলে। তবে অন্যরা সেই সুড়ঙ্গ দিয়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। গাওগাং তার পোষ্য কুকুর বিঙ্গোর সাহায্যে অনমারের পিছু নেয়। ওদিকে কমান্ডোরা আহতদের হেলিকপ্টারে করে বেস ক্যাম্পের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। অনমার জঙ্গলের গভীরে একটি পাহাড়ের গুহার মধ্যে এসে পৌঁছায়। সেখানে মাটির নিচে সে একটি ঘর বানিয়ে রেখেছিল। তার মধ্যে ছিল $মিলিয়ন সোনা ও প্রচুর পরিমাণে ক্যাশ টাকা, যা তার সারা জীবনের বেআইনি ব্যবসার ইনকাম ছিল। তবে জীবন বাঁচলে তো এই টাকা সে ভোগ করবে, তাই প্রাণ বাঁচানোর জন্য সে প্রয়োজন মতো টাকা ও সোনা ব্যাগে ভরে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু তার জন্য পিসম সেখানে অপেক্ষা করছিল। পিসম তাকে মারার জন্য তার দিকে বন্দুক তাক করে। ইতিমধ্যে গাওগ্যাং বিঙ্গোর সাহায্যে সেই গুহাতে এসে পৌঁছেছে। সে আড়াল থেকে পজিশন নিয়ে সুযোগ পাওয়া মাত্রই পিসমের লোকজনের উপর গুলি চালায়। তার উদ্দেশ্য ছিল অনমার ও তার গ্যাংয়ের সদস্যদের জীবন্ত ধরা। তবে এই হুড়োহুড়িতে অনমার সেখান থেকে পালিয়ে যায়। তারা একটি খোলা মাঠে এসে পৌঁছায়। সেই মাঠের চারিদিকে অনমার বম লাগিয়ে রেখেছিল, তাই অনমার খুব সহজে মাঠটিকে পার করে ফেললেও পিসমের দুইজন লোক বোমের বিস্ফোরণে মারা যায়। এটা দেখে গাওগ্যাং বুঝতে পারে পুরো মাঠে বম লাগানো আছে, তাই সে বিঙ্গোকে সামনের দিকে এগিয়ে যেতে বলে, যার ফলে বিঙ্গো তার ঘ্রাণ শক্তির মাধ্যমে একে একে সকল বোমগুলিকে নষ্ট করে দেয়। এরপর গাওগ্যাং মাঠ পেরিয়ে অপর দিকে যেতে শুরু করলেই পিছন দিক থেকে পিসম এবং তার লোকজন তার ওপর গুলি চালাতে থাকে। তবে সেই গুলি দুর্ভাগ্যবশত বিঙ্গোর গায়ে গিয়ে লাগে, যার ফলে বিঙ্গো নিজের প্রাণের বলিদান দিয়ে গাওগ্যাংয়ের প্রাণ বাঁচায়। গাওগ্যাং তার প্রিয় কুকুরকে হারিয়ে খুবই দুঃখ পায়। তবে সেখানে দুঃখ প্রকাশ করার মতো সময়ও তার হাতে ছিল না। দুঃখ কষ্ট সে তার মনের মধ্যে চেপে রেখে বিঙ্গোকে শেষবারের মতো বিদায় জানিয়ে সেখান থেকে অনমারের পিছু নেওয়া শুরু করে। তারা গভীর জঙ্গলে এসে পৌঁছায়। পিছন দিক থেকে পিসমের লোকজন গুলি চালাতে চালাতে তাদের দিকে এগিয়ে আসে। এর মধ্যে একটি গুলি অনমারের পেটে গিয়ে লাগে। সে বেশ ভালোভাবে আহত হয়ে যায়। গাওগ্যাং একদিকে পিসমের লোকজনকে বাধা দেওয়ার চেষ্টা করে, অন্যদিকে অনমার গ্যাংয়ের সদস্যদের উপরেও সে গুলি চালায়। তবে সে একা দুই দিক সামলে উঠতে পারে না। সেই সময় তাকে সাহায্য করতে এগিয়ে আসে ফ্যাংজাও। সে তাকে কভার দিয়ে অনমারের পিছু করতে বলে। গাওগ্যাং কিছুটা যাওয়ার পর নদীর পাড়ে অনমারকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে, যার ফলে সে একটি স্পিডবোটে করে তাকে নিয়ে সুরক্ষিত স্থানের দিকে পালাতে থাকে। কিন্তু পিসম এখনও তাদের পিছু ছাড়ে না। সেও স্পিডবোট নিয়ে গাওগ্যাংয়ের পিছনে আসে। ফ্যাংজাও গাওগ্যাংকে সাহায্য করার জন্য আবারও এগিয়ে আসে। সে তৎক্ষণাৎ একটি রেস্কিউ হেলিকপ্টারকে তাদের লোকেশন পাঠিয়ে দেয়। সেই হেলিকপ্টার তাদের লোকেশন অনুযায়ী সেখানে পৌঁছে যায় এবং দড়ি ফেলে অনমার এবং গাওগ্যাংকে উপরের দিকে তুলতে শুরু করে। তবে পিসম তাদের উপর গুলি চালায়। তাই আর কোনো উপায় না পেয়ে ফ্যাংজাও তার নিজের জীবন দিয়ে দেয়। সে সরাসরি তার স্পিডবোটটি পিসমের সাথে ধাক্কা দিয়ে ধ্বংস করে দেয়। অবশেষে অনমার এবং তার গ্যাংয়ের সদস্যদের তারা জীবন্ত গ্রেপ্তার করে চায়নাতে নিয়ে আসে।
গাও গ্যাং এবং তার পুরো টিমের বীরত্ব ও বুদ্ধিমত্তার সাহায্যে সাউথ ইস্ট এশিয়ার সবথেকে বড় গ্যাংস্টার ও ড্রাগ ডিলারকে তারা ধরতে সক্ষম হয়। তাদের এই অসাধারণ কাজের জন্য পুরো দেশ এবং ডিপার্টমেন্ট তাদেরকে স্যালুট জানায় এবং তাদের সেই কুকুর বিঙ্গোকেও তারা সম্মান দেয়। এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই এক্সপ্লেনেশন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটিতে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যদি আপনারা এই রকম ফাইটিং মুভি বা স্নাইপার মুভি মানে ওয়ার টাইপ যেসব মুভি রয়েছে সেগুলি পছন্দ করে থাকেন তাহলেও কিন্তু কমেন্টে জানাবেন, আমি এইরকমই মুভি বানাবো। আর আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।